নমস্কার সবাইকে। গল্পকথকের পক্ষ থেকে আমি মধুমিতা আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আপনাদের জন্য থাকছে জিম করবেটের শিকার কাহিনী, বিচিত্র সেই মানুষ খেকো। সুন্দরাম থেকে প্রকাশিত জিম করবেট অমনিবাস বই থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। সম্পাদনা ও অনুবাদ অলোক কুমার সেন। গল্পটি শুরু করার আগে একটি কথা, গল্পকথক চ্যানেল কোনোভাবেই প্রাণী হত্যাকে সমর্থন করে না। এই কাহিনী যখন লেখা হয়েছিল, বন্যপ্রাণী সংরক্ষণ আইন তৈরিও হয়নি এবং তার দরকারও অনুভূত হয়নি। জিম করবেট বিখ্যাত শিকারী হলেও তিনি অসাধারণ প্রকৃতিপ্রেমিক ও উদার মানবিক গুণের অধিকারী ছিলেন। তার সমস্ত লেখায় সে সাক্ষ্য স্পষ্ট রয়েছে। শ্রোতারা শুধু কাহিনী শোনার আনন্দেই এই উপস্থাপনা শুনবেন এই আশাই রাখি। তাহলে চলুন আর একদম দেরি না করে শুরু করি আজকের গল্প। লেখক জিম করবেটের লেখা বিচিত্র সেই মানুষ খেকো, প্রথম পর্ব। তার জন্ম হয়েছিল এই পাহাড়ি দেশের কোনো জঙ্গলে, হয়তো কোনো ঝর্ণাধারার আশেপাশে। জন্মের পর থেকেই সে মায়ের পাশে পাশেই থেকেছে। মা যা শিকার করে এনে দিয়েছে, মায়ের কোলে বসে সেই খাবারের যতটা সম্ভব ভাগ বসিয়েছে। যতটা নিজে খেয়েছে তার চাইতে খুশিতে হুটোপুটি করে মাকে জ্বালাতন করেছে বেশি। সে ছিল একাই, তার ভাই বোন কেউ ছিল না। সে আর তার মা দুজনেই ছিল দুজনের সঙ্গী। তারপর সে তিলে তিলে বেড়ে উঠেছে। ইঁদুর, খরগোশ, ময়ূর, তিতির এসব শিকার করতে শিখেছে। একদিন লায়েক হয়ে উঠেছে। তারপরও কয়েকটা দিন সে মায়ের সঙ্গ পেয়েছে অলস দুপুরে কোনো ঝোপের ছায়াচ্ছন্ন আড়ালে কিংবা কোনো গাছের পাতায় আচ্ছাদিত ডালের সন্ধিস্থলে বিশ্রামের সময়। একদিন আকস্মিকভাবেই সে দেখতে পেল তার পাশে মা নেই। সে একা, সম্পূর্ণ একা। সেই সময় থেকে সে একাই আছে। খিদের প্রয়োজনে নিজের শিকার নিজেই সংগ্রহ করেছে, কিন্তু শিকারের মাংস খেতে গিয়েই তার খটকা লেগেছিল। তার মা ছিল মানুষ খেকো, তাই মানুষের রক্ত মাংসের স্বাদ পেতে পেতেই সে বেড়ে উঠেছে। নিজে যখন শিকারের সন্ধানে বেরুল, প্রথম থেকেই তার লক্ষ্য রইল মানুষের ওপর, মানুষের গ্রামগুলো, তাদের পথের উপর। সম্পূর্ণ মানুষ খেকো হয়ে ওঠার আগে পর্যন্ত সে বিচ্ছিন্নভাবে দু চারটে গরু মোষ বা সম্বর কাকার যে শিকার করেনি তা নয়। এখন সুযোগ মতো মানুষ শিকার না পেলে সে এই সব জানোয়ারের কোনো একটাকে মেরেই খিদে মেটায়। মানুষ খেকো রূপে তার আবির্ভাব হয় প্রথম যে গ্রামে। সেখানে যে মানুষটি মারা পড়েছিল তার নাম রামা। রামার মোষের পালের মধ্যে সবচেয়ে যে মোষটি তার প্রিয়, তার নাম ছিল মৌলি। এরা দুজনে একই সময়ে শিকার হয়েছিল সেই তরুণ চিতাটার। অল্প বয়সী নির্ভীক স্বভাবের মুংলি যখন অন্যান্য মোষেদের সঙ্গে জঙ্গলে চড়তে যেত, সে পরোয়া করত না কোনোভাবেই। তার সঙ্গীরা দূরে দূরে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে যখন ঘাস খেত, সে তখন গিয়ে ঢুকত কোনো দুর্গম জঙ্গলের ভিতরে কচি ঘাসের বনে। সন্ধ্যার অন্ধকার নেমে আসার আগে বেরিয়ে এসে দলটার সঙ্গে ভিড়ে যেত। সে থাকত সবার পিছনে, যেন গোটা পালটাকে সতর্ক প্রহরায় গোয়ালে ফিরিয়ে নিয়ে চলেছে সে। রামা আর মুংলি হয়ে উঠেছিল দুজনের বল আর ভরসার স্থল। কখনো কখনো মুংলির তত্ত্বাবধানে বাকি 20টা মোষকে বাড়িমুখো পাঠিয়ে দিয়ে রামাকে অন্য কাজে যেতে হলে সে এতটুকুও ইতস্তত করত না। নির্ভাবনায় মোষের পালের দায়িত্ব সে মুংলির ওপর ছেড়ে দিত। সেদিন একটু ব্যতিক্রম ঘটল সব কিছুরই। মুংলি দূরের এক উপত্যকায় সরস কচি ঘাসের সন্ধানে বিভোর হয়েছিল। খাবার নেশায় ভুলেই গিয়েছিল ফিরে যাওয়ার কথা। সে যখন মনের আনন্দে খাবলা খাবলা নধর কচি ঘাস মুখে পুড়ছে, সেই সময়ে
রামার অন্য মোষগুলো সেদিনকার মতো খাওয়া শেষ করে নিজেরাই দল বেঁধে বাড়িতে ফিরে এলো। রামা তাদের গোয়ালে তুলে যাকে যেভাবে বাঁধার বাঁধল, তারপর অপেক্ষা করতে লাগলো কখন মুঙ্গলি ফিরে আসে। কিন্তু সূর্যের আলো পাহাড়গুলোর মাথায় মাথায় উঠে আসার পরেও যখন মুঙ্গলির ফেরার লক্ষণ দেখা গেল না, রামা স্বভাবতই চিন্তিত হয়ে পড়ল। সে বুঝতে পারছিল মুঙ্গলি আজ কতটা দূরে চলে গেছে, তবে কোন দিকে। দূরে কোথাও যে গিয়ে পড়েছে তাতে কোনো সন্দেহ ছিল না। রামা বাড়ি থেকে বেরিয়ে চাষ হওয়া ক্ষেতের ধার ধরে খাড়া নেমে গিয়ে ঘাস জঙ্গলের দিকে এগিয়ে চলল, আর মাঝে মাঝেই হাঁক ছাড়তে লাগলো মুঙ্গলির নাম ধরে। তার সেই উচ্চ কণ্ঠের ডাক উপত্যকা ছাড়িয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। ওদিকে মুঙ্গলির উদরপূর্তির কাজটাও সমাধা হয়ে এসেছিল এতক্ষণে। সে মনের আনন্দে ঘাসের ডগা চিবুতে চিবুতে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এসে বাড়ির পথে নামতে লাগলো। পাহাড়টা যেখানে নেমে ঘাসবনের মধ্যে পড়েছে সেখানে অনেক বড় বড় গাছ ছড়ানো। মুঙ্গলি গাছের তলা দিয়ে পশু চলা পথটার ধার ধরে এগোচ্ছে, আর মাঝে মাঝে লেজ আছড়ে নিজের পিঠের মশামাছি তাড়াচ্ছে। পরম নিশ্চিন্তে চলেছে সে। বাড়ি গিয়ে পৌঁছানোর মতো আলো তখনও রয়েছে। ওদিকে পথের ওপরেই যে তার জন্য বিপদ ওত পেতে রয়েছে তা সে কিছুই আঁচ করতে পারেনি। চিতাটা গাছের ওপর থেকেই লক্ষ্য করেছিল মুঙ্গলি আসছে। সে সেই গাছের ডালে বুক লাগিয়ে আধ শোয়া হয়ে আছে। এর আগেও দুবার জানোয়ারটাকে তাক করবার চেষ্টা করেছিল, কিন্তু মুঙ্গলির মাথায় শক্ত দীর্ঘ শিংজোড়ার ভয়ে কাছে এগিয়ে যাওয়ার সাহস করতে পারেনি। সে সুযোগের অপেক্ষায় থেকেছে। ওই সূচালো শিংজোড়া এড়িয়ে কি করে মুঙ্গলিকে আক্রমণ করবে। আজ সেই মৌকা এসে গিয়েছে। সে যেখানে ওত পেতে রয়েছে মুঙ্গলি আজ তার সম্পূর্ণ আওতার মধ্যে। চিতাটা গোপথের ওপরেই গাছের এমন একটা ডালে গুঁড়ি মেরে রইল যেখান থেকে ঠিক সুযোগ মতো সে মুঙ্গলির পিঠের ওপর ঝাঁপিয়ে পড়তে পারবে। তার শানিত ক্রূর দৃষ্টি সে আটকে রাখল এগিয়ে আসা মুঙ্গলির দিকে। সূর্যের আলো যত কমে আসতে লাগলো তার চোখ জোড়া হয়ে উঠতে লাগলো আরও লোলুপ, আরও হিংস্র। ইতিমধ্যে উদ্বিগ্ন রামার উচ্চকণ্ঠের ডাক এসে পৌঁছল মুঙ্গলির সতর্ক কানে। মুঙ্গলি, ও মুঙ্গলি! সঙ্গে সঙ্গে যেদিক থেকে আওয়াজ আসছিল সেই দিকে ঘাড় ফিরিয়ে তাকিয়ে সুউচ্চ হাম্বা রবে উত্তর পাঠালো। লোলুপ চিতাটার কানেও পৌঁছালো রামার উচ্চকণ্ঠ। মুঙ্গলি! মুঙ্গলিকে ছাড়া দিতে দেখে সেও এবার চরম মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করল। তার ফুটকাটা দেহের দৃঢ় মাংসপেশিতে একটা ঢেউ খেলে গেল। একবার কেবল সে এক মুহূর্তের জন্য ঘাড়ের উপর দিয়ে জঙ্গলের বাইরের দিকে তাকালো। মুঙ্গলি! রামার ডাকের জবাবে ইতিমধ্যে আরও একবার মুঙ্গলি হাম্বা রবে ছাড়া দিল। পরক্ষণেই লেজ তুলে ছুটতে আরম্ভ করল। আজ দুর্ভাগ্য তার। চিতাটা যে গাছের ডালে ওত পেতে ছিল সে যখন সেই গাছটার তলায় এসে পৌঁছালো, চিতাটা নিচে লাফিয়ে পড়ল না। বিদ্যুৎ গতিতে সে তার একটা থাবা সম্প্রসারিত করে নিচের দিকে বাড়িয়ে ধরল। মুঙ্গলি বুঝতে পেরেছিল যে আজ তার প্রভুকে খুবই উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে সে, তাই দ্রুত তাকে আশ্বস্ত করবার জন্য ছুটতে শুরু করেছিল। সেই ছোটার মুখেই এই চিতার তীক্ষ্ণ নখর তার কপালের ওপর থেকে এক সরল রেখায় গভীরভাবে কাঁধ পর্যন্ত চামড়া চিরে ফেলল। তীব্র আর্তনাদ বেরিয়ে এলো মুঙ্গলির গলা চিরে। একটা পাক খেয়ে সে ঘুরপাক খেল। পরক্ষণেই যন্ত্রণা কাতর আর্তনাদ করে ছুটতে গিয়ে একটা পাথরে লেগে হাঁটু ভেঙে পড়ে গেল মাটিতে। রক্তে ভেসে যেতে লাগলো তার মুখ, চোখ, সমস্ত শরীর। শরীর কাঁপতে লাগলো থরথর করে। পরপর দুবার সে কাতর হাম্বা রব করল।
আর পিছনের পায়ে ভর করে বারবার উঠে দাঁড়াবার চেষ্টা করতে লাগলো। শব্দ লক্ষ্য করে জঙ্গল ভেঙে ছুটে এসে পথের ওপরেই মুঙ্গলিকে দেখতে পেল রামা। তার হাতে ছিল একগাছি পাঁচন বাড়ি। সেটাকে পাশে ছুঁড়ে ফেলে চারপাশের বিপদের সম্ভাবনার কথা বেমালুম ভুলে গিয়ে সে মুঙ্গলির পাশে হাঁটু মুড়ে বসে পড়ল। কপালের ওপর থেকে শিরদাঁড়া বরাবর চামড়া দুই ফালা হয়ে ভিতরের মাংস ঠেলে বেরিয়ে পড়ছিল মুগলির। চোখের দৃষ্টি ঢেকে গিয়েছে তাজা লাল রক্তে, গলা দিয়ে বেরোচ্ছে গ্যাজলা। পাগলের মতো রামা মুঙ্গলির গলা জড়িয়ে ধরে হাহাকার করে উঠল। আর ঠিক সেই মুহূর্তে যেন রামার মাথায় আকাশ ভেঙে পড়ল। সেই চিতা গাছে গাছে নিঃশব্দে এগিয়ে এসে পাতার আড়ালে গা ঢাকা দিয়েছিল। সেখান থেকেই সে রামার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে একটা ঝাঁকুনিতে তার ঘাড় শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলল। পরপর কয়েকটা ঝাঁকানি দিয়ে রামার দেহ নিস্পন্দ হয়ে গেল। এই সময় ওপর থেকে ভেসে এলো কাকারের ডাক। কয়েকটা বনমোরগও খুব কাছেই কোনো গাছের ওপর ঝটপটিয়ে ডেকে উঠল বিপদ সংকেতে। একটা সরীসৃপ খানিক তফাতেই ঘাসের বনের বুক চিরে চলতে চলতে আচমকা থেমে পড়ল। চিতাটা কামড়ে ধরেছিল রামার ঘাড়। সে ঘাড় তুলে সামনের থাবা দিয়ে মুঙ্গলির পিছনের পাটা চেপে ধরল। তারপর এক অদ্ভুত সাবলীল ভঙ্গিতে নিজের শরীরটাকে মুঙ্গলির পা মুছড়ে পড়া শরীরটার দিকে টেনে নিয়ে গেল। কেবল আক্রোশ নয়, খিদের জ্বালাও ছিল তার জঠরে। তাল তাল মাংস সে খাবলে তুলে মুখে পুড়তে লাগলো। মুঙ্গলি ছটফটিয়ে সরে গিয়ে যন্ত্রণায় ও ক্রোধে ভোঁস ভোঁস শব্দ করতে লাগলো। বারবার উঠে দাঁড়াবার ব্যর্থ চেষ্টা করল। হঠাৎ খাওয়া বন্ধ করে মুঙ্গলির দিকে ক্রুদ্ধ দৃষ্টি ফেলল চিতাটা। চাপা গভীর গর্জন তুলল গলার ভিতর। পরক্ষণেই উঠে দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়ল রামার নিথর দেহের ওপর। এই ঘটনার পর থেকেই পাকাপাকিভাবে নরখাদক জীবন শুরু হলো চিতাটার। আশৈশব নরমাংসে প্রতিপালিত চিতার যা অবশ্যম্ভাবী পরিণতি, একেবারে স্বাভাবিক গতিতেই তা হল। মানুষ মারার দ্বিতীয় ঘটনাটা ঘটল এই গ্রামেই, রামার মৃত্যুর কয়েকদিনের মধ্যেই। গ্রামটা পাহাড়ের ওপরের দিকে জঙ্গলে ঘেরা। রামার হত্যাকাণ্ডের পর চিতাটাকে গ্রামের ধাপ ক্ষেতের নিচে ঘোরাফেরা করতে দেখতে পেল অনেকেই। পাহাড়ের উঁচু অংশের এই মানুষগুলোর জীবন সম্পর্কে ধারণা না থাকলে বিশ্বাস করাই কষ্টকর যে এদের চিন্তাভাবনা কিভাবে আচ্ছন্ন হয়ে আছে কুসংস্কারে। ভয় আর কুসংস্কার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে এই সরল মানুষগুলোর নিত্যদিনের জীবনে। রামার মৃতদেহ উদ্ধার করতে যে উদ্ধারকারী দলটা পরদিন সকালবেলা ঘাস জমির কাছে গিয়েছিল, তারা আতঙ্কের সঙ্গে লক্ষ্য করেছিল ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহে অর্ধমৃত অবস্থায় মুঙ্গলি পড়ে আছে তার প্রভুর ভুক্তাবশেষ অংশটুকুর কাছে। জীবন্ত মোষটার শরীর থেকেও এমনভাবে ভারী মাংসের তাল তুলে নেওয়া হয়েছিল যে রামার দেহের সৎকারের আগেই সেও প্রাণত্যাগ করল। কিন্তু একই সময়ে পাশাপাশি দুটি প্রাণী, মানুষ ও পশুর দেহ থেকে মাংস তুলে খাওয়ার ঘটনা গ্রামের মানুষদের মনে ঘোরতর সন্দেহ জাগিয়ে তুলল। বিশেষ করে গ্রামের সর্বজন শ্রদ্ধেয় পুরোহিত মহিনের মন্তব্যের পরেই সকলের দৃঢ় বিশ্বাস হলো যে এমন একটা ঘোরতর অস্বাভাবিক কাজ কোনো মানুষখেকো জানোয়ারের নয়। জানোয়ারটা কোনো দুষ্ট আত্মারই ছদ্মবেশ। মানুষ আর মোষের মাংস একসঙ্গে খাবার যখন স্বাদ হয়েছে, তখন সেটা চিতার বেশ নিয়েছে। মহিনের মুখ থেকে কথাটা শুনবার সঙ্গে সঙ্গেই কেবল সেই গ্রামেই নয়, আশপাশের অনেক কয়টা গ্রামেই রাতারাতি খবরটা ছড়িয়ে পড়ল।
মানুষ খেকো চিতার ভয়ের চাইতে দুষ্ট প্রেতাত্মার ভয়েই সন্ত্রস্ত হয়ে উঠল গোটা এলাকাটা। এই অবস্থার মধ্যে ঘটল চিতার মানুষ মারার দ্বিতীয় ঘটনাটা। পাহাড়ের কাঁধের কাছে যে সমতল অংশটায় এই গ্রামটা, তার মাঝ বরাবর ঝর্ণার জল জমে একটা স্বচ্ছ জলের জলাশয় তৈরি হয়েছে। গ্রামের মোড়লের বাড়ি ওই জলাশয়টাকে ঘিরে। মোড়লের বাড়ির চৌহদ্দির মধ্যে হলেও গ্রামের অনেকেই জলাশয়ে আসে তাদের বাসন বা কাপড় ধুতে। সেদিন মোড়লের বড় মেয়েটি সকালবেলাতেই বাসনের ডাই নিয়ে এসেছিল জলাশয়ের পাথর বাঁধানো ঘাটে। মানুষ খেকো চিতা আর দুষ্ট আত্মার ভয়ে সে সময়ে গ্রামের সমস্ত মানুষ সন্ত্রস্ত হয়ে রয়েছে। সেই সময় একা মেয়েটি যে কি করে ঘাটে আসার সাহস পেল তা আমি বলতে পারবো না। মেয়েটি নিশ্চিন্ত মনেই চলেছিল ঘাটের দিকে। এদিকে ঘাটের মুখেই যে একটা কাঁটা ঝোপের আড়ালে চিতাটা গা ঢেকে বসেছিল তা তার জানা ছিল না। ঝোপটা পার হয়ে একটা পাথরের ওপরে মেয়েটা পা রেখেছে, এমন সময়ে চিতাটা আড়াল ছেড়ে বেরিয়ে এলো। বেশ সন্দেহজনক শব্দ উঠতেই মেয়েটা ঘাড় ঘুরিয়ে তাকালো। তাকিয়েই দেখে এরপর কেবল একবারই একটা আর্তরব করতে পেরেছিল মেয়েটি। প্রচণ্ড শব্দ তুলে তার হাত থেকে পড়ে গেল বাসনের ডাল। সেই শব্দে লাফিয়ে পড়তে গিয়েও ভড়কে থমকে গেল চিতাটা। ওই সময়টুকুর মধ্যেই জলাশয়ের জলে ঝাঁপিয়ে পড়ল মেয়েটি। শিকার হাতছাড়া হতে দেখেই নিরাশ হলো না জানোয়ারটা। সঙ্গে সঙ্গে ফের ঝোপের আড়ালে আত্মগোপন করল। তখনও ভালোভাবে আলো ফোটেনি। এই সময়ে ঘাটের পথে বাঘের গর্জন আর মানুষের আর্তনাদে গোটা বাড়িটাকে যেন একটা প্রবল ঝাঁকুনি দিয়ে নাড়া দিল। ঘর থেকে ছুটে বেরিয়ে এলো মোড়ল আর তার দুই জোয়ান ছেলে। তাদের হাতে লাঠির সঙ্গে একটা বর্শা। আবছা আলোতে মোড়লের বড় ছেলে সবার আগে ছুটে এলো ঘাটের কাছে, আর সঙ্গে সঙ্গেই তাকে কিছু বুঝতে না দিয়েই সেই চিতাটা পাশ থেকে লাফিয়ে পড়ে ছেলেটার টুঁটি কামড়ে ধরে মাটিতে পেড়ে ফেলল। তারপর কোনো রকম ব্যস্ততা না দেখিয়ে কণ্ঠনালীর ওপর মুখ চেপে ধরে তাজা রক্ত টেনে খেতে বসে গেল। মোড়ল আর তার ছোট ছেলে এই ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে দেখে মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। পরক্ষণেই ভূত ভূত চিৎকার করে হাতের হাতিয়ার ফেলে দৌড়ে ঘরে গিয়ে ঢুকল। মোড়লের বড় ছেলে চিতার হাতে মারা পড়লেও ভাগ্যের জোরে মরতে মরতে বেঁচে গিয়েছিল মোড়লের মেয়েটি। সে নিজেই বরফ শীতল জলে সাঁতরে জলাশয়ের অপর পাড়ে উঠতে পেরেছিল। দ্বিতীয় ঘটনাটার পর চিতাটা যেন স্থির করেই নিল এই গ্রাম থেকেই সে তার প্রতিদিনের শিকার সংস্থান করবে। ঘুরে ফিরে একের পর এক মানুষ মারতে লাগলো সেখানে। জানোয়ারটার তৃতীয় শিকার হলো একটা শিশু। সে হলো গ্রামের পুরোহিত মহিনের একমাত্র পুত্র। মানুষ খেকোটার উপদ্রব বাড়বার সঙ্গে সঙ্গে মহিনের ব্যস্ততাও বেড়ে গেল। দুষ্ট আত্মাটাকে শান্ত করবার এবং গ্রাম ছাড়া করবার উদ্দেশ্যে বাড়ি বাড়ি আরম্ভ হয়েছিল ভূতের পুজো। ভূতের শান্তির ব্যবস্থা বলেই সম্ভবত মহিন ছিল অন্য 5টা মানুষের তুলনায় বেশি সাহসী। কোনোদিন কোনো বাড়ির পুজোর কাজ শেষ হতে সন্ধ্যা হয়ে গেলে সে কারোর সাহায্য না নিয়ে নিজেই একটা মাত্র লাঠি সম্বল করে বাড়ি ফিরে আসত। সেই ঘটনার দিনও সে সন্ধ্যার একটু পরেই বাড়ি ফিরে এসেছে। বারান্দায় বসে সবে এক ছিলিম তামাক হুঁকোর আগায় বসিয়ে টান দিতে শুরু করেছে। সামনের উঠোনটার ওপারেই রান্নাঘর। সেখানে কাঠের উনুনে কাঠ জ্বালিয়ে আর বউ রান্নার ব্যবস্থা করছে। আকাশে চাঁদ ছিল না।
সেই উঠোনের অন্ধকারে উনুনের আলোর আভা পড়ে কিছুটা হালকা আলোকিত ছিল। সেই আলো আঁধারির আবছায়াতে মহিনের চোখে পড়ল উঠোনের ওপাশে রান্নাঘরের কোণের দিকে যেন কিছু একটা নড়াচড়া করল। সে হুঁকো টানা বন্ধ করে সেদিকে সন্দিগ্ধভাবে তাকিয়ে রইল, আর মনে মনে ভাবতে লাগলো, এই কদিন ধরে পুজো আচ্ছা করেও কি আত্মাটার শান্তি হলো না? আবছায়াতে তাকেই কি সে দেখতে পেল? মহিন উঠে দাঁড়াবে কিনা ভাবছে, এমন সময় তার চোখে পড়ল অন্ধকারের বুকে দু টুকরো আগুনের মতো পাশাপাশি মাটি থেকে কিছুটা ওপরে কি যেন জ্বলছে। কাল বিলম্ব না করে হুঁকোটা দেওয়ালে ঠেস দিয়ে রেখে মহিন উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গেই উঠোনের দিক থেকে একটা চাপা গজরানির শব্দ উঠল, আর আগুনের গোলা দুটো অন্ধকারের বুকে অদৃশ্য হয়ে গেল। মহিন উঠোনে নামল না, দাওয়ায় দাঁড়িয়েই উচ্চস্বরে ভূত তাড়ানোর মন্ত্র আবৃত্তি করতে শুরু করল। তার মন্ত্রোচ্চারণের শব্দ পেয়ে রান্নাঘর থেকে তার বউ এই ঘরের দাওয়ার দিকে চলে এলো। ছোট্ট 4 বছরের বাচ্চা ছেলেটাও তার সঙ্গে পেছন পেছন এসে নামল উঠোনে। মহিনের বউ মহিনের পাশে এসে দাঁড়ালো। ছেলেটাকে কাছে টেনে নেবার জন্য ঘুরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দেখে সে নেই, কিন্তু বাচ্চাটা যে তার পিছন পিছনই উঠোনে নেমেছিল তা সে নিজের চোখেই দেখতে পেয়েছিল। তবু সন্দেহ ঘোচাবার জন্য সে দৌড়ে ফিরে গেল রান্নাঘরে, কিন্তু সেখানে কোথাও তাকে দেখতে পেল না। একটা বুক ফাটা আর্তনাদ করে মহিনের বউ দৌড়ে এসে আছড়ে পড়ল দাওয়ার ওপরে। আমার হারুয়া কোথায় গেল গো? ওকে দেখতে পাচ্ছি না কেন? বলে ডুকরে কেঁদে উঠল মহিনের বউ। ভূত তাড়ানোর মন্ত্র আওড়ানো বন্ধ হয়ে গেল মহিনের। সে পুরো ঘটনাটা শোনার আগেই ছেলের নাম ধরে কয়েকবার চেঁচিয়ে ডাকল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না শিশুটার। মহিন ছুটে ঘরে গিয়ে ঢুকল। তারপর একটা পাইন কাঠের মশাল বার করে এনে উনুনের আগুনে সেটাকে জ্বালিয়ে নিল। তারপর সে আলোটা নিয়ে যেদিকে অন্ধকারে জ্বলন্ত চোখ দুটি দেখতে পেয়েছিল সেদিকে এগিয়ে গেল। তখনই মশালের আলোতে তার নজরে পড়ল এক ঝলক টাটকা রক্ত পড়ে আছে মাটির ওপর। আর্তনাদ করে উঠল মহিন। ছুটে এলো তার বউ। সেই রক্ত দেখে তার আর বুঝতে কিছু বাকি থাকলো না। আমার হারুয়া, কেবল এই একটা কথা বলেই সে সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। বিমূঢ় মহিন মশালটাকে রেখে বউকে পাঁজাকোলা করে তুলে নিয়ে এলো দাওয়ার উপরে। তারপর মশালটা এনে একটা খুঁটির সঙ্গে আটকে রেখে ঘরে ঢুকে জল নিয়ে এসে সে বউয়ের চোখে মুখে ছিটিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ জল ছিটিয়ে বউকে ওই অবস্থায় রেখেই মহিন বারান্দা থেকে তার প্রতিবেশীদের উদ্দেশ্যে হাঁক ডাক শুরু করলো। তারপর ঘরের ভিতরে গিয়ে একটা ক্যানেস্তারা নিয়ে এসে কোষে পেটাতে লাগলো। সন্ধ্যা রাতে আশপাশের সব বাড়িতেই পুরুষরা ফিরে এসেছে। দেখতে দেখতে ক্যানেস্তারার বিপদ সংকেত এক বাড়ি থেকে আরেক বাড়িতে এইভাবে ক্যানেস্তারার শব্দ গ্রামময় ছড়িয়ে পড়ল। সেই অল্প সময়ের মধ্যেই শব্দ থামবার আগেই আশপাশের বাড়ি থেকে 2-4 জন করে লোক হাতে পাইন কাঠের মশাল আর লাঠি নিয়ে মহিনের উঠোনে এসে জড়ো হলো। মহিনের বউ তখনও সংজ্ঞা ফিরে পায়নি। তাকে ঘিরে দাঁড়িয়ে মহিনের মুখ থেকে ঘটনাটা শুনল সমবেত লোকেরা। ইতিমধ্যে মানুষ খেকোর ভয় তুচ্ছ করে দল বেঁধে শব্দ করতে করতে আরও কয়েকজন এসে হাজির হয়েছে। মহিনের চোখে জল ছিল না। সে দাওয়ার উপরে রাখা জলের পাত্র থেকে আরও কয়েকবার বউয়ের চোখে মুখে জল ছেটালো।
এবার ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল মহিনের বউ। সে উঠে বসে বুক চাপড়ে বিলাপ করে কান্না জুড়ে দিল। মহিনকে ঘিরে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন বয়স্ক গ্রামবাসী বলল, আমি আগেই বুঝতে পেরেছিলাম যে সে আত্মা নয়, নইলে মহিনের বাড়িতে ঢুকে তার ছেলেকে নিয়ে যাওয়ার সাহস করে। ভিড়ের ভিতর থেকে আর একজন বলল, এ যে সে সাহস নয়, এ হলো আক্রোশ। মহিন তাকে গ্রাম থেকে তাড়াবার জন্য বাড়ি বাড়ি গিয়ে পুজো দিচ্ছে, ভূত তাড়াবার মন্ত্র পড়ছে। এই আক্রোশেই সে প্রতিশোধ নিয়েছে। যাই হোক, সে রাতে রক্তের চিহ্ন ধরে মানুষকে পিছনে অনুসরণ করবার সাহস কেউই পেল না। পরদিন সকালে এসে এই কাজটা করবে বলে মহিন আর তার বউকে সান্ত্বনা ও আশ্বাস দিয়ে সকলে যে যার বাড়িতে চলে গেল। পরদিন সকালে মহিনের ছেলের দেহের যেটুকু অবশিষ্ট অংশ ধাপকাটা ক্ষেতের প্রায় সিকিমাইল দূরে একটা ঢালের গায়ে পাওয়া গিয়েছিল, তা হলো কিছু হাড় আর বাচ্চার কোমরে জড়ানো কাপড়টা। হত্যার প্রতিহিংসায় মহিন পরদিন থেকেই যেন উন্মত্ত হয়ে উঠল। তার যত রকম মন্ত্র ঝাড়ফুঁক জানা ছিল সেই সব নিয়ে সে এক এলাহি কাণ্ড শুরু করল। তার এই ক্রিয়াকর্মের আয়োজন যেমন বিচিত্র, তেমন উপকরণও সব উদ্ভট। মানুষের মাথার খুলি, কালো ছাগলের রক্ত, কালো গরুর শিঙের শাঁস, 3 পথের মোড়ের মাটি, মোষের লেজের লোম, শূকরের দাঁত, এমনই আরও কত কী জিনিস জড়ো করে মহিন বেলা দুপুর পর্যন্ত মন্ত্র আওড়ালো আর বাড়ির চারিদিকে চক্কর দিয়ে ফিরল। তার মন্ত্র উচ্চারণের শব্দ আর ধূপের ধোঁয়া পাহাড়ি হাওয়ায় ভর করে গোটা গ্রাম ঘিরে যেন ঘুরতে লাগলো। গ্রাম ভেঙে ছেলে বুড়ো ভিড় করে দেখল তার ক্রিয়াকলাপ। পুজো আচ্ছা শেষ করে মহিন দুপুরের পরে তার বর্ষাটা হাতে তুলে নিয়ে চিৎকার করে শপথ বাক্য উচ্চারণ করল, আমার ছেলেকে যে খেয়েছে এই বর্ষা আমি তার কলজে ছুঁড়ে দিয়ে প্রতিশোধ নেব। মহিনের ভয়াবহ চেহারাটা এরপর কিছুটা শান্ত হলো যেন। তখন যারা তার পুজোস্থলের নিরাপদ দূরত্বে গোল হয়ে ঘিরে বসেছিল তাদের মধ্যে থেকে 2-1 সাহসে ভর করে জানতে চাইল, দুষ্ট আত্মাটা কি গ্রাম ছেড়ে চলে গেছে, না রাতের অন্ধকার না নামা পর্যন্ত গ্রামেই ঘুরে বেড়াবে? কেউ কেউ জানতে চাইল মহিন মন্ত্রের বন্ধনে আত্মাটাকে জঙ্গলেরই কোনো দিকে আটকে রেখেছে কিনা। যদি সেটাকে জঙ্গলের কোনো দিকে গিয়ে পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সে পথ তাদের দেখিয়ে নিয়ে চলুক, তারা সকলে দল বেঁধে গিয়ে সেটাকে চিরতরে নিকেশ করে আসবে। মহিন কারুর কোনো কথারই জবাব দিল না, কেবল চোখ পাকিয়ে মাতালের মতো তাকিয়ে তাকিয়ে দেখল সকলকে। তারপর একসময় বর্ষাটা হাতে নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে গেল। গ্রামের লোকজন আর কেউ তাকে কোনো প্রশ্ন করার সাহস পেল না। তারা দূরে দাঁড়িয়ে কেবল তাকিয়ে রইল তার গমন পথের দিকে। মানুষখেকো চিতাটা যে পথ ধরে তার ছেলেকে নিয়ে গিয়েছিল সেই পথ ধরে মহিন এগিয়ে চলল। সূর্য তখন মাথার ওপরে, আকাশের মাঝখানে। ধাপক্ষেত ছাড়িয়ে পাহাড়ের ঢালে জঙ্গলে যেখানে ছেলেটার দেহাবশেষ খুঁজে পাওয়া গিয়েছিল তার কাছাকাছি কয়েকটা বড় ওক গাছ ছিল। একটা বিশাল কাঞ্চন গাছের তলায় দাঁড়িয়ে মহিন কিছুক্ষণ উচ্চৈঃস্বরে মন্ত্র আবৃত্তি করল। বর্ষাটা তার হাতের মুঠিতেই ধরা ছিল। মন্ত্র পড়া শেষ করে সে এক এক করে গাছের নিচে ঘুরতে লাগল। এক শিকার লোলুপ হিংস্র বাঘের মতো দৃষ্টি তার চোখে। সেই দৃষ্টি ফেলে সে তীক্ষ্ণ নজরে প্রতিটি গাছের ডাল পাতার আড়াল দেখে দেখে ফিরতে লাগল। পাহাড়ের ঢালটা যেখানে ঘাস ঢাকা সমতলে এসে নেমেছে সেই জায়গা থেকে 150-200 গজের মধ্যেই সেই গাছটা, যেটার তলায় কয়েকদিন আগে মারা পড়েছিল রামা।
মহিন ঘুরতে ঘুরতে যখন সেই গাছটার তলায় এসে দাঁড়ালো, তখন সূর্য পশ্চিম আকাশের গায়ে ঢলে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসতে শুরু করবে। মহিনের কোনো দিকেই নজর নেই। তার ঘাড় ওপরের দিকে তুলে ধরা, একইভাবে সন্ধানী দৃষ্টি পত্রপল্লবের আড়ালে আড়ালে ঘুরে ফিরছে। চলতে চলতে ঘাস জমিটার প্রান্ত সীমায় এসে একটা কাঁটা ঝোপের সামনে থমকে দাঁড়িয়ে পড়ল মহিন। বিদ্যুতের শকে আহত মানুষের মতো মুহূর্তের জন্য শিউরে কেঁপে উঠল তার আপাদমস্তক। ঝোপের হালকা দিকের কোণায় স্থির দৃষ্টি নিবদ্ধ রেখে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল মহিন। স্পষ্ট সে দেখতে পেল আকণ্ঠ প্রতিহিংসা নিয়ে যার সন্ধান করবার জন্য সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, যার নাগাল ধরবার জন্য সে সকাল থেকে দুপুর পর্যন্ত মন্ত্রের কঠিন ক্রিয়াকলাপ নিয়ে মগ্ন থেকেছে, তার সেই পুত্রহন্তা মানুষখেকো চিতাটা ঝোপের ভিতর হামা দিয়ে বসে তার দিকেই তাকিয়ে আছে। ধূর্ত মানুষখেকোটার অবস্থান লক্ষ্য করেই মহিন বুঝতে পারল, ঝোপের ভিতরে আড়াল নিয়ে থাকলেও সে অনেকক্ষণ থেকেই তাকে লক্ষ্য করে দেখে চলেছে। মহিন একটা কথা ভেবে মনে মনে উৎফুল্ল হল, তার মন্ত্রের ক্রিয়া ব্যর্থ হওয়ার নয়। সে জানত তার মন্ত্রের অব্যর্থ বন্ধনেই মানুষখেকোটা জঙ্গলের কোথাও না কোথাও আটকে পড়বে। মহিনের মনে হল, এ সময়ে যদি গ্রামবাসীরা তার পাশে উপস্থিত থাকত, তাহলে তারা বুঝতে পারত তার মন্ত্রের শক্তি ব্যর্থ হয়নি। চিতাটার দিকে চোখ পড়ার সঙ্গে সঙ্গেই মহিনের বুকের ভিতর প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। প্রবল আক্রোশে তার গলার ভিতর থেকে যে গর্জন ঠেলে বেরিয়ে আসতে চাইছে, তাকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করল সে। সন্তর্পণে এক পা করে ঝোপটার আরো কিছুটা কাছে এগিয়ে গেল সে। দৃঢ় মুষ্টিতে চেপে ধরল বর্ষাটা। 2 থাবা ছড়িয়ে পিছনের 2 থাবা ভিতরে গুটিয়ে বসেছিল চিতাটা নিঃশব্দে। এবার তার গলার ভিতর থেকে নির্গত হতে লাগলো ক্রুদ্ধ চাপা গর্জন। সেই গর্জন শুনে আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারল না মহিন। সমান তেজে সেও গর্জন তুলে বলল, আজ তোর ছাড়ার নাই, তোর কলজে আমি এই বর্ষার ফলা দিয়ে এফোড় ওপড় করব। মহিনকে আক্রমণোদ্যত দেখে চিতাটা উঠে দাঁড়ালো ঝোপের ভিতর। তার গর্জন এতক্ষণে আরো জোরালো হয়েছে। মহিন উদ্যত বর্ষা নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে। এক চুল চিতাটাকে নড়তে দেখলেই হাতের বর্ষা ক্ষিপ্র বেগে ছুটে যাবে তার দিকে। আজন্ম মানুষকে যেভাবে দেখে এসেছে মানুষখেকো চিতাটা, উদ্যত অস্ত্র মহিনের এই মারমুখী মূর্তি তার কাছে সম্পূর্ণ অচেনা। জানোয়ারটাও ঘাবড়ে গিয়েছিল, কিংবা আরো ভালো করে বুঝবার চেষ্টা করছিল তার শত্রুকে। সে তাকিয়ে দেখছিল আর ক্রমশই তার গর্জন উচ্চ গ্রামে চড়ছিল। মহিনের বর্ষা একটাই। এই চরম মুহূর্তে চরম শত্রুর মুখোমুখি দাঁড়িয়েও সে বুদ্ধি স্থির রাখতে পেরেছিল। প্রবল উত্তেজনা আর হননেচ্ছার মধ্যেও সে স্থির করে নিয়েছিল প্রথম মারটা মানুষখেকোকেই করতে হবে। কিন্তু বেশ কয়েক মিনিট মুখোমুখি এভাবে দাঁড়িয়ে থেকেও চিতাটা তাকে আক্রমণ করল না। লাফ দিয়ে ঝোপের এক পাশে সরে গেল, কিন্তু দৌড়ে পাহাড় ধরে উঠে যাবার আগেই মহিনের হাতের বর্ষা বায়ুবেগে ছুটে এসে লাগলো তার পিছনের বাম পায়ে। সঙ্গে সঙ্গে ওপরের দিকে লাফিয়ে উঠল চিতাটা। মাটিতে ছিটকে পড়েই বিদ্যুৎ গতিতে আবার উঠে পাহাড়ের ঢাল বেয়ে লাফিয়ে অদৃশ্য হয়ে গেল। বর্ষাটা যেখানে পড়েছিল
সেখানে ছুটে গিয়ে সোল্লাসে চিৎকার করে লাফিয়ে উঠল মহিন। বর্ষার মুখে রক্তের দাগ। হাতের চেটোয় রক্তটা মুছে নিয়ে চোখের সামনে তুলে ধরল। তারপর সামনের ঝোপের ওপর পাগলের মতো কি খুঁজতে লাগলো। বেলা শেষের নিষ্প্রভ আলোয় গাছের তলায় দাঁড়িয়ে স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছিল না, তবু হাতড়ে হাতড়ে খুঁজে চলল মহিন। হঠাৎ হাতে একটা ভিজে ভিজে ভাব ঠেকতেই হাতটা চোখের সামনে তুলে নিয়ে এলো। হিংস্র উল্লাসে অস্ফুট চিৎকার করে বলল, এই তো রক্তের বদলা রক্ত। উন্মত্তের মতো ঝোপের গা থেকে নিঃশেষে সবটুকু রক্ত হাতে তুলে নিয়ে মহিন নিজের বুকে মাখিয়ে নিতে থাকল। ঝোপের রক্তমাখা পাতাগুলো ছিঁড়ে নিয়ে তার বুকে ঘষতে লাগলো। আর এক আশ্চর্য তৃপ্তিতে তার মুখ থেকে বেরুতে লাগলো সাপের গর্জনের মতো হিস হিস শব্দ। মহিন যেন নিজেকে হারিয়ে ফেলেছিল। যন্ত্রচালিতের মতো তার হাতটা বুকের ওপর একইভাবে বারবার বোলাতে লাগলো। হঠাৎ একটা কোলাহলের শব্দে যেন সম্বিত ফিরল তার। সজাগ হয়ে কান পেতে সে শুনতে লাগলো কারা যেন তাকে ডাকছে। এক ঝটকায় উঠে দাঁড়ালো, শব্দ লক্ষ্য করে ঘুরে তাকালো। ঘনায়মান সন্ধ্যার আবছা অন্ধকারেও মহিনের চোখে পড়ল অদূরে একটা ওক গাছের নিচে দল বেঁধে দাঁড়িয়ে আছে গ্রামের লোকজন। তারাই ডাকছে তাকে। মুহূর্তে মহিনের চোখে এক আশ্চর্য আলোর ঝিলিক খেলে গেল। সে লাফিয়ে উঠে দুহাত তুলে চিৎকার করে বলল, তোমরা এসেছো? এসে দেখে যাও, আমি পেরেছি। যারা মহিনের সন্ধানে এসেছিল তারা প্রত্যেকেই ছিল সশস্ত্র। একজনের হাতে ছিল একটা ক্যানেস্তারা। 100 গজের মতো দূরে দাঁড়িয়েছিল লোকগুলো। তারা সমস্বরে বলে উঠল, মহিন, তুমি ফিরে এসো। বলতে বলতে তারা দল বেঁধে এগিয়ে গিয়ে মহিনকে ঘিরে দাঁড়ালো। মহিন চিতার রক্তমাখা বুকের ওপর আঙুল বুলিয়ে দেখিয়ে বলল, দেখো, এই দেখো, আমার বাছার রক্ত খেয়েছিল, আমি তার রক্ত ঝরিয়েছি। এই দেখো, আমার বুকে তার রক্তের প্রলেপ দিয়েছি। এবারে জানে খতম করব ঠিক। প্রবল উত্তেজনায় কথাগুলো বলা শেষ করে হাঁপাতে লাগলো মহিন। লোকেরা তখন জনে জনে তাকে প্রশ্ন করে জানতে চাইল কি করে সে জানোয়ারটার রক্ত ঝরিয়েছে, কোথায় তার দেখা পেয়েছে, সে কোন দিকে পালিয়েছে। মহিন তাদের জানালো মানুষ খেকো শয়তানটা অল্পের জন্য পালিয়ে যেতে পেরেছে, কিন্তু তার কলজে এফোড় ওফোড় না করা পর্যন্ত সে এখান থেকে নড়ছে না। সে তাকে জঙ্গল ঢুঁড়ে বার করবে, যতদিন লাগে। লোকেরা মহিনকে অনেক করে বোঝালো, আশ্বাস দিল। এ কথাও তারা তাকে জানালো যে তাকে এই জঙ্গলের অন্ধকারে ফেলে কেউই গ্রামে ফিরে যাবে না। শেষ পর্যন্ত পুত্রহারা শোককাতর মহিনকে শান্ত করতে সক্ষম হলো তারা। মহিন সকলের সঙ্গে গ্রামে ফিরে এলো। শেষ হলো আমাদের আজকের গল্প, প্রথম পর্ব। আজ গল্প পাঠে ছিল ধীমান। গল্পটি কেমন লাগলো আপনাদের তা অবশ্যই জানান কমেন্ট বক্সে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি এরকমই আরও কিছু গল্প আপনারা শুনতে চান তাহলে সেগুলিও জানাতে পারেন আমাদের। খুব শীঘ্রই ফিরব নতুন আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন গল্পকথক।